বুদ্ধিমানেরা কি করে, তারা কিন্তু হজবরল সব কোশ্চেন সলভ করে না। তাদের জন্য বেস্ট হয় কি, তারা হচ্ছে যেই টপিকগুলো প্রচুর ইম্পর্টেন্ট, যেই টপিকগুলো থেকে এমসিকিউ সিকিউ শর্ট কোশ্চেন প্রচুর আসে, তারা ওই টপিকগুলো অনেক ভালোভাবে পড়ে, এবং ওই টপিকগুলো থেকেই কোশ্চেন অ্যান্সার করার মতো কনফিডেন্স নিয়ে যায়। যার ফলে হয় কি, এক্সাম হলে জৈব যৌগে হয়তো অ্যান্সার করবে না, কিন্তু জৈব যৌগে যখন তুমি অ্যান্সার করবে না, জৈব যৌগ থেকে কিন্তু প্রচুর ক আর খ নম্বর কোশ্চেন আসে। প্রত্যেকেই তো এসএসসি 26 তোমাদের হচ্ছে টাইম খুবই কম, আর তোমাদের সবাই মোটামুটি কেমিস্ট্রি ফিজিক্স এগুলোর সাথে নতুন পরিচিত। এই বছর টপিকগুলো পড়ে রাখতে হবে যাতে তুমি অ্যান্সার করতে পারো, যাতে তোমার এরকম সিচুয়েশন না আসে যে তুমি একেবারে ব্ল্যাঙ্ক হয়ে গেছো। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো এসএসসি 2026 অর্থাৎ এসএসসি যারা 26 ব্যাচ আছো তোমাদের কেমিস্ট্রি বিষয়ে। এখন বেশিরভাগ স্কুলে আমরা দেখতে পাচ্ছি যে প্রি টেস্ট অথবা টেস্ট হচ্ছে, বিশেষ করে প্রি টেস্ট অলরেডি হয়ে গিয়েছে বেশিরভাগ স্কুলে, এবং টেস্ট বর্তমানে হচ্ছে। কিছু স্কুলে হয়তো ডিসেম্বরে হচ্ছে, কিছু স্কুলে টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, কিছু স্কুলে আবার এখন টেস্ট পরীক্ষা চলতেছে। তো এখন এই মুহূর্তে তোমাদের পরবর্তী যেই টাইমটুকু, যতটুকু ধারণা করা যায় যে যদি আমাদের যে জাতীয় নির্বাচন যদি ফেব্রুয়ারি মাসে হয়, তাহলে তোমাদের এক্সামটা খুব সম্ভবত রোজার মাসের পরপরই অর্থাৎ ঈদের পরপরই হয়ে যাবে। এক্ষেত্রে কিছু ফ্যাক্টরস কাজ করে, যেমন যদি আমাদের জাতীয় নির্বাচন পিছিয়ে যায়, রোজার ঈদের পরে হয়, সেক্ষেত্রে তোমাদের এক্সামও আরো পিছিয়ে যাবে। তো আমরা ধরে নিব যে জাতীয় নির্বাচনটা ফেব্রুয়ারি মাসেই হবে এবং ঈদের পরপরই তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে। তো এখন যেহেতু ঈদের পরপর তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে, আমরা খুব সম্ভবত আগামী বছর যেহেতু ফেব্রুয়ারি মাসেই রোজা শুরু হয়ে যাবে, তাই মার্চের মাঝামাঝি সময়ে তোমাদের এক্সামটা হতে পারে। অর্থাৎ টেস্ট পরীক্ষার পর তোমরা হাতে গোনা জাস্ট 2 মাস সময় পাবা, কারণ পরীক্ষার আগের 1 মাস তোমার ওইভাবে নতুন পড়ার কোনো সিচুয়েশনই থাকবে না, শুধুমাত্র রিভিশন থাকবে। এবং এখন যা পড়ার, প্র্যাকটিস করার, টেস্ট পেপার সলভ, এজন্য তুমি হাতে পাবা মাত্র 2 মাস, অর্থাৎ ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস। এবং ফেব্রুয়ারি মাস যেহেতু রোজার মাসে সচরাচর স্টুডেন্টদের একটু কম পড়ালেখা হয়। যদিও আমি মনে করি যে তোমাদের যেহেতু সামনে এসএসসি, তোমরা একই সাথে আল্লাহর ইবাদত করার সাথে সাথেও পড়ালেখাটাও একইভাবে চালিয়ে যেতে হবে। এখন আমরা কথা বলবো কেমিস্ট্রি যেই চ্যাপ্টারগুলো আছে আমাদের শর্ট সিলেবাসে, আমরা যতটুকু সম্ভব সেটার যেই টপিকগুলো আছে সেখান থেকে কোন কোন টপিকগুলো আমাদের আসতে পারে সেটা নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো, যে কোন কোন টপিকগুলো আসলে ইম্পর্টেন্ট। কারণ এখন এমন একটা সময় এসে পড়েছে তোমাদের, যে এই টাইমে তোমরা ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ার বেশি টাইম। কারণ দেখো, টেস্ট এক্সাম এখন চলছে, অনেকের শেষ হয়ে গেছে, আবার অনেকের সামনে হয়তো শুরু হবে। তো এই টাইমটাতে তোমাদের এই যে টেস্ট এক্সামের পরবর্তী যেই টাইমটা, এই টাইমটা তোমাদের টেস্ট পেপার সলভের টাইম। তোমরা প্রচুর পরিমাণ টেস্ট পেপার সলভ করবা, কোশ্চেন সলভ করবা, এবং আমরাও আমাদের থেকে ডেডিকেটেড কোশ্চেন সলভিং ভিডিও আমরা আপলোড করব খুব শীঘ্রই। তো সেই ভিডিওগুলোতে আমরা কোশ্চেন সলভ, এমসিকিউ সলভ, শর্ট কোশ্চেন সলভ সবই দেখিয়ে দেব। এখন কথা হচ্ছে যে এছাড়াও পাশাপাশি আর কি করা যায় কেমিস্ট্রিতে। দেখো, অনেকেরই অনেক বেসিক কনসেপ্টে প্রবলেম থাকতে পারে এই টাইমটাতে। দেখা যায় যে যেহেতু তোমরা নতুন, কারণ হচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্টরা যারা এসএসসি লেভেলে এই কারিকুলামে আছে, তারা হচ্ছে 9-এ আমরা হচ্ছে এসএসসির পর আবার কেমিস্ট্রি ফিজিক্স এগুলো পড়ছি। বাট যেহেতু তোমাদের কারিকুলামটা হঠাৎ চেঞ্জ হয়েছে, অর্থাৎ 9-এ তোমরা বলতে গেলে ডিম ভাজি পড়ালেখা করছো, কিন্তু এখন ক্লাস 10-এ ওঠার পরে যখন আবার এই পুরোনো কারিকুলামে ফেরত আসছে, তোমরা একটু তোমাদের সাথে আসলে নাইনসাফি হয়ে গিয়েছে। কারণ হঠাৎ করে নতুন পড়ালেখা, ফিজিক্স কেমিস্ট্রি বুঝতেই টাইম চলে যায় একটা স্টুডেন্টের, আসলে যতই শর্ট সিলেবাস দেওয়া হোক। কারণ তোমরা যখন ইন্টারভিউ উঠবা তখন তোমাদের আরও বেশি প্রবলেম হবে এই শর্ট সিলেবাসের বাইরের টপিকগুলো যখন পড়তে যাবা। তো এখন কথা হচ্ছে যে এই যে আমাদের শর্ট সিলেবাসে যাই আছে, এখন এখান থেকে অনেকে দেখা যাচ্ছে যে বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে না, অনেকে দেখা যাচ্ছে অনেক চ্যাপ্টার ভালো মতো পড়া হয় নাই, অনেকে হয়তো কোনো টপিক ভালো মতো বুঝে না। তাদের জন্য এই টাইমটাই বেস্ট টাইম, বা এই যে হাতে 2 মাস আছে, এই 2 মাসে কোশ্চেন সলভের পাশাপাশি তাদের এই যে যেই ল্যাকিংসগুলো আছে এগুলো কভার আপ করার বেস্ট টাইম হচ্ছে এখনই। কারণ এর পরবর্তীতে আসলে শেষ 1 মাসে তুমি ওইভাবে পড়ার কিছুই পাবা না। শেষ 1 মাস তোমার নিজের পুরোপুরি পড়ে যেতে হবে এবং পুরো সিলেবাস কমপ্লিট করে তারপরে শেষে 1 মাসে তোমার থাকতে হবে। তো এর আগেই তোমার যা কমপ্লিট করার
করে ফেলতে হবে। আমরা আমাদের চ্যানেল থেকে তোমরা দেখেছো যে রিসেন্টলি চ্যাপ্টার 5 আমরা পার্ট 1 এবং পার্ট 2 আপলোড করা হয়েছে। সেখানে আমরা পুরোপুরি বেসিক কনসেপ্ট বুঝিয়েছি। এছাড়াও আমরা অন্যান্য চ্যাপ্টারগুলোরও বেসিক কনসেপ্ট বুঝিয়ে দেবো এবং সেইটা অনুযায়ী যেই টপিকগুলো আছে টপিক ওয়াইজ ভিডিওগুলো আমরা আপলোড করে দেবো, যাতে তোমাদের যদি কোনো টপিকের প্রবলেম থাকে, দেখা যাচ্ছে যে কোনো একটা টপিক তোমরা বুঝো না, ওই টপিকটাতেই প্রবলেম, হয়তো ওই চ্যাপ্টারটা পারো, ওই টপিকটাতেই সমস্যা, সেই টপিকটা কোশ্চেন সলভ করতে গেলে তোমার ওই কনসেপ্টটার প্রয়োজন পড়বে, তখন তুমি ওই কনসেপ্টটা দেখে নিলে, বেসিক কনসেপ্টটা বুঝে নিলে ভালোভাবে, তারপরে তুমি ওই টপিকটা কোশ্চেন সলভ করতে গেলে তাহলে হবে কি তোমার টাইমও বেঁচে যাবে এবং যতটুকু সম্ভব তুমি বেশি কোশ্চেন সলভ করতে পারবা, প্র্যাকটিস করতে পারবা তত বেশি। এখন দেখো কেমিস্ট্রি থিওরিটিক্যাল সাবজেক্ট, এটার জন্য আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই বিষয়ে আমরা আগেও কথাবার্তা বলেছি। তো এখন দেখো এখানে কিছু তো আমাদের শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে, চ্যাপ্টার 3, 4, 5, 6, 7 এবং চ্যাপ্টার 11, এই চ্যাপ্টারগুলোর কোন কোন টপিকগুলো আমরা বেশি গুরুত্ব দিয়ে দেখব। কারণ অনেকের যারা হচ্ছে এখন তোমাদের সিলেবাস অলমোস্ট শেষ বা মোটামুটি কমপ্লিট করে এখন তোমার টেস্ট এক্সাম দিয়েছো, তো তোমাদের এখন জাস্ট কোশ্চেন সলভ করা বাকি। তো কোশ্চেন সলভের সাথে সাথেও কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো, যেই টপিকগুলো বেশি আসার চান্স আছে, সেগুলো খুব ভালোভাবে পড়ে রাখা উচিত। আবার যারা হচ্ছে যে তোমাদের হয়তো তোমরা সিলেবাস কভার করতে পারো নাই, তোমরা হয়তো ওইভাবে পড়া কমপ্লিট করতে পারো নাই, তোমাদের সিলেবাস বাকি রয়ে গেছে অনেকটুকু, এখন এই মুহূর্তে তো তুমি আসলে নতুন একটা চ্যাপ্টার শেষ করবা, মানে নতুন তোমার অনেকগুলো চ্যাপ্টার বাকি, প্রত্যেকটা চ্যাপ্টার তুমি আবার টাইম নিয়ে একদম ফুল কমপ্লিট করবা, এটা আসলে মোটামুটি একটু টাফ হয়ে যায়, ইম্পসিবল না বাট টাফ হয়ে যায়। তো এই জন্য তোমাদের কি করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারে যেই যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, যেগুলো থেকে কোশ্চেন আসেই সচরাচর, ওইগুলো বেশি বেশি ভালোভাবে ওইটার কনসেপ্ট, বেসিক, কোশ্চেন সলভ সবকিছু করতে হবে, মানে ওইটাতে একবার নিজেকে ঝাঁঝরা করে ফেলতে হবে। তাহলে হয়তো তোমাদের এক্সাম হলে তোমরা ওইভাবে প্যারা খাবা না। আর একটা জিনিস খেয়াল করো, তোমাদের যে এক্সাম মানবন্টন আছে, মার্ক ডিস্ট্রিবিউশন, তো সেটা দেখো যে কম্পারেটিভলি ইজি আগের তুলনায়, কারণ তোমরা এখন সংক্ষিপ্ত প্রশ্নেতে প্রায় 20 মার্ক তুলে ফেলতে পারতেছো। তো এই সংক্ষিপ্ত প্রশ্নে 20 মার্ক তুলে ফেললে সিকিউতে ইজিলি তুমি যদি ভালো মতো পড়ালেখা করো 30 মার্ক আসে পড়ে। তো সেখান থেকে এমসিকিউ মানে যদি তোমার প্রিপারেশন খুবই খারাপ হয়, সেক্ষেত্রেও তুমি 70-75 চলে আসে। তো যদি তুমি ভালো প্রিপারেশন নিয়ে আসো, 20 মার্ক সেখান থেকে সিকিউতে ভালো পেয়ে, এমসিকিউতে ভালো পেয়ে তুমি ইজিলি 80 or 90 এরকম মার্কস উঠাতে পারবা। বিশেষ করে 90 আপ থাকা বেশ ভালো, কারণ হচ্ছে যে তোমাদের নাম্বার যত ভালো থাকবে, তোমাদের কলেজ ভালো আসার চান্সও তত বেশি বেড়ে যাবে। তো এই জন্য সবকিছুই মাথায় রাখতে হবে। এখন তোমরা বড় হয়ে গেছো, তো এখন আমরা দেখব যে কোন চ্যাপ্টারগুলোর কোন টপিকগুলো আসলে আমাদের এই মুহূর্তে বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত। এখন আমরা যদি দেখি চ্যাপ্টার 3 অর্থাৎ পদার্থের গঠন, এই পদার্থের গঠনে প্রথমত আমাদের যে পরমাণুর মডেল সমূহ আছে, আমাদের রাদারফোর্ড মডেল, বোর মডেল, এই দুইটা মডেল আমাদের অনেক ভালোভাবে পড়তে হবে এবং এই দুইটা মডেলের যত বেসিক কনসেপ্টগুলো আছে, যেমন রাদারফোর্ড মডেলে যে সীমাবদ্ধতাগুলো আছে, বিশেষ করে ধরো যে বোরের সীমাবদ্ধতা ইম্পর্টেন্ট না, বাট রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা, এরপরে বোর পরমাণু মডেল, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার ধরো যে বোরের সাফল্যটাও ইম্পর্টেন্ট, কারণ বোরের সাফল্যটাও আসে অনেক সময় এক্সামে চলে আসে, বোর কি কি করতে সফল হয়েছে। তো এগুলো বেশ ভালোভাবে পড়ে রাখতে হবে। দেখো চ্যাপ্টার 3 এমন একটা চ্যাপ্টার, অত বেশি বড় না, এবং এটার মধ্যে হাতে গোনা কিছু টপিকই আছে যেগুলো কোশ্চেনে আসে। যেমন ধরো যে তোমার হয়তো রাদারফোর্ড আর বোর পরমাণু মডেল দুইটা একসাথে কোশ্চেনে দিয়ে দিল উদ্দীপকে, এখন তোমাকে বললো যে উদ্দীপকের চিত্র এ মডেলটি কোন মডেল, তার সীমাবদ্ধতা উল্লেখ করো বা তার কি কি ভুল ত্রুটি আছে সেটা উল্লেখ করো, এরকম। আবার ঘ নম্বরে দিল যে রাদারফোর্ড মডেল এবং বোর মডেলের মধ্যে তুলনা দাও। তো রাদারফোর্ড মডেল আর বোর মডেলের মধ্যে যখন তুলনা দিতে বলবে, তখন হচ্ছে রাদারফোর্ড মডেলের যে সীমাবদ্ধতা এবং বোর মডেলের যে সাফল্য, ওই দুইটা মিক্স করে তারপরে আমরা এই তুলনাটা লিখতে পারবো। ঠিক আছে, তো সচরাচর এই টাইপের কোশ্চেনগুলোই পরমাণু মডেল থেকে আসে। তো এইটা মোটামুটি একটা 3 স্টার টপিক, কারণ এইটা চ্যাপ্টার 3-তে অত বেশি টপিক নাই। এখন যেই কোশ্চেন সিকিউ আসার মতো যেই টপিকগুলো আছে, এর মধ্যে পরমাণু মডেল বলা যায় যে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখন কথা হচ্ছে তোমাদের একটা জিনিস খেয়াল করো, যে তোমাদের 8টা সিকিউ থেকে 5টা সিকিউ অ্যান্সার করতে হবে। তো 8টা সিকিউ তোমাদের সম্ভবত চ্যাপ্টার এখানে
ছয়টার মতো শর্ট সিলেবাসে চ্যাপ্টার আছে। তো ছয়টার মতো চ্যাপ্টার যদি শর্ট সিলেবাসে থাকে তাহলে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, এটা মোটামুটি শিওর। এখন কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে একাধিক কোশ্চেন আসবে, এটা চ্যাপ্টার 5, চ্যাপ্টার 11, চ্যাপ্টার 6 এগুলো হতে পারে। এই তিনটা হওয়ারই চান্স বেশি, কারণ এই তিনটা অনেক বেশি হাইপড অথবা গুরুত্বপূর্ণ। তারপরেও বলা যায় না, অনেক সময় 3 নম্বর চ্যাপ্টার থেকেও 2টা কোশ্চেন দিয়ে দেয়, বা 3 আর 4 মিলিয়ে একটা কোশ্চেন দিয়ে দিছে। একটা কোশ্চেন ধরো 3 নম্বর চ্যাপ্টার, একটা কোশ্চেন 4 নম্বর চ্যাপ্টার, একটা কোশ্চেন 3 আর 4 মিলিয়ে দিয়ে দিয়েছে। তো এরকমও হতে পারে। তো এখন দেখো, পরমাণু মডেল অর্থাৎ বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেল, এই দুইটা মডেল এবং এই দুইটা মডেলের সীমাবদ্ধতা, সাফল্য, তাদের মধ্যে যে তুলনা, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের চ্যাপ্টার 3 এর জন্য। এরপরে যে টপিকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা মোটামুটি 3 স্টার টপিক, কারণ হচ্ছে কোয়ান্টাম সংখ্যাতে আমাদের যে কোয়ান্টাম সংখ্যার ক্যালকুলেশন গুলো আছে, n+l এর মান কত হলে এটা আগে 4s আগে না 3d আগে, এইটা তো খুবই জাতীয় একটা প্রশ্ন, খ নম্বরের জন্য বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও সৃজনশীলের জন্য এই কোয়ান্টাম সংখ্যাগুলো ইম্পর্টেন্ট, কারণ কোয়ান্টাম সংখ্যা থেকে অনেক সময় সিকিউ কোশ্চেন চলে আসে। বিশেষ করে গ নম্বরে দেখা যাচ্ছে বলে দেয় যে 4f এ আগে যাবে নাকি 5s এ আগে যাবে, এরকম কোশ্চেন চলে আসে। বা উদ্দীপকে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদান করে, এই সব কিছু চলে আসে। সবকিছু যে কেন এটি ক্রোমিয়াম এবং ধরো ক্রোমিয়াম কপার, তো এরা কেন ব্যতিক্রমে ইলেকট্রন বিন্যাস প্রদান করে, অথবা ধরো যে এদের 3d-টা আগে যায় না 4s এ কেন আগে যায়, এই টাইপের কোশ্চেন গুলো আসে সচরাচর এই কোয়ান্টাম সংখ্যার টপিক গুলো থেকে। এখন এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। এটা 2 স্টার টপিক, কিন্তু আইসোটোপটা ভালো মতো আমাদের পড়তে হবে, কারণ হচ্ছে এই আইসোটোপটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। এই যে আইসোটোপ, শুধু আইসোটোপ যেগুলো আছে, আইসোটোপ, আইসোবার, আইসোমার, অনেকগুলো আছে। তো এই মধ্যে আইসোটোপটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট। আবার ধরো যে আইসোমার, আইসোবার, এগুলো আবার হচ্ছে ক নম্বর জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট। আর তেজস্ক্রিয় আইসোটোপ যেটা, এইটা তেজস্ক্রিয় আইসোটোপের যে ব্যবহারগুলো আছে কৃষিক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, এরপরে তোমার গবেষণা ক্ষেত্রে, কোনো কিছু আবিষ্কারে, পৃথিবীর বয়স নির্ধারণে, এই প্রত্যেকটা বিষয়ে যে ব্যবহারগুলো, এই ব্যবহারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তেজস্ক্রিয় আইসোটোপের। বিশেষ করে দেখা যায় যে 3 নম্বর চ্যাপ্টার থেকে যখন সিঙ্গেল কোশ্চেন আসে, তো কোয়ান্টাম সংখ্যাটা গ নম্বরে দিয়ে তোমার ঘ নম্বরে বলে দেয় যে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারগুলো লিখো। মানে এইভাবে তো আর বলে দিবে না, উদ্দীপক দিয়ে উদ্দীপকের আলোকে যে আইসোটোপগুলো আছে বা যেগুলো উল্লেখ করা আছে তাদের ব্যবহারগুলো তুলে ধরো। তো তখন হচ্ছে কৃষিক্ষেত্রে ব্যবহার, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার, এই প্রত্যেকটা ক্ষেত্রে যে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার হয়, এই ব্যবহারগুলো আমাদের লিখে আসতে হবে। তো এই জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে তেজস্ক্রিয় আইসোটোপ কোনটা কি, এইটা মনে রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট। তেজস্ক্রিয় আইসোটোপের কোন আইসোটোপটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, কোন আইসোটোপটা কৃষিক্ষেত্রে ব্যবহার হচ্ছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই গেল আমাদের চ্যাপ্টার 3। তো চ্যাপ্টার 3 থেকে কোশ্চেন তো আসবে মোটামুটি শিওরই, বাট চ্যাপ্টার 3 কম্পারেটিভলি ইজি আমাদের অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে। তো হতে পারে যে এই চ্যাপ্টার থেকে খুবই ইজি কোশ্চেন দিয়ে দিয়েছে, অথবা হতে পারে এই চ্যাপ্টার থেকে এমন কোশ্চেন দিছে যে যারা আশা করে গেছে যে চ্যাপ্টার 3 অ্যান্সার করবো, তারা হতাশ হয়ে যাবে যে এত কঠিন কেন করলো। তারপরও যদি চ্যাপ্টার 3 আমরা এই টপিকগুলো বেশ ভালোভাবে পড়ে যাই, চ্যাপ্টার 3 আমাদের মোটামুটি কভার হয়ে যায় এবং এই চ্যাপ্টারে আমাদের ওইভাবে প্যারা হয় না। এছাড়াও আমাদের আদার্স যেই টপিকগুলো আছে, যেমন ধরো যে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে যে আমাদের আণবিক ভর বা আণবিক সংখ্যা, এই যেগুলো এই চ্যাপ্টারের আদার্স যেগুলো, সেগুলো ইম্পর্টেন্ট বাট অত না। ঠিক আছে, এখন দেখো চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4-এ আমাদের প্রধান পর্যায় সারণীর মূল যেটা, যেইটাই করো যাই করো, কেমিস্ট্রি পড়তে গেলে পর্যায় সারণী ভালো মতো পারা লাগবে, এটা 5 স্টার। তুমি চ্যাপ্টার 5 পড়ো, 6 পড়ো, 7 পড়ো, যেই চ্যাপ্টারই পড়ো, প্রত্যেকটা চ্যাপ্টারেই তোমার এই পর্যায় সারণীর প্রয়োজন পড়বে। পর্যায় সারণী তুমি যত ভালোভাবে পারবে, বিশেষ করে পর্যায় সারণী 30টা মৌলের কোনটা কি, কার কি বৈশিষ্ট্য, এগুলো যখন তুমি ভালো মতো পারবে, গ্রুপ এবং পর্যায় এগুলো যখন তুমি ভালো মতো বুঝতে পারবে, গ্রুপের বৈশিষ্ট্যগুলো, পর্যায়ের বৈশিষ্ট্যগুলো। এখন দেখো এই পর্যায় সারণী পড়ার জন্য কি করতে হবে। পর্যায় সারণীতে অনেকগুলো গ্রুপ আছে এবং এরা নির্দিষ্ট পর্যায়ে আছে। তো এই পর্যায় সারণীর গ্রুপগুলোর যে বৈশিষ্ট্য, যেমন ধরো যে গ্রুপ 1 ক্ষার ধাতু, গ্রুপ 2 মৃৎ ক্ষার ধাতু, গ্রুপ 1-এ কোন মৌলগুলো আছে, আমাদের এমনভাবে পর্যায় সারণীটা প্র্যাকটিস করতে হবে এবং পড়তে হবে যে ধরো যে পর্যায় সারণী আমাকে বললো যে উদ্দীপকে একটা উদ্দীপক দিয়ে দিল, উদ্দীপকে তোমার যৌগটা দিছে এ যৌগ বা এ মৌল দিয়ে দিছে, কোনো একটা মৌল দেয় না, ধরো যে উদ্দীপক দিছে, উদ্দীপকে বলছে যে উদ্দীপকের মৌলটি এ মৌল।
এখন এইটা কোন পর্যায়ে আছে তোমার পর্যায় সারণী সচরাচর এঁকেই দিবে, তো এরকম বলে দিবে যে এই উক্ত ইয়াটি কোন পর্যায়ে আছে। তার আগের একটা মৌল দিয়ে দিল, ধরো যে অক্সিজেন, অক্সিজেন দিয়ে দিল তার আগের একটা মৌল। তো এখন তার আগের একটা মৌল যখন অক্সিজেন দিয়ে দিবে, তার নিচে এই মৌলটি আসলে কোন যৌগ, তো অক্সিজেনের নিচে কোনটি, সালফার। তো এই প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কোন গ্রুপে, 16 নম্বর গ্রুপে। তো এইগুলো আমাদের খুব ভালোভাবে পারতে হবে, তাই পর্যায় সারণী পড়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে আমাদের যেই বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য সমূহ, অর্থাৎ পর্যায় সারণীতে কোন কোন ধর্মগুলো আছে, পর্যায় সারণীর ধর্মগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে। যেমন পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডানে গেলে কি হয়, আবার উপর থেকে নিচে গেলে কি হয়, বাম থেকে ডানে গেলে ছোট হয়, উপর থেকে নিচে গেলে তোমার বড় হয়, পর্যায় সারণীর পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যায়। তো এই পুরো বিষয়টা খুব ভালোভাবে পড়তে হবে, কারণ আমাদের ধরো যে এরকম মৌল দিয়ে দিবে, ধরো যে অ্যালুমিনিয়াম আর কার্বন, তো দিয়ে দিল যে অ্যালুমিনিয়াম কার্বন, কোনটি পারমাণবিক আকার বড়, কোনটি পারমাণবিক আকার ছোট, বা 4-5টা মৌল দিয়ে দিবে, এই 4-5টা মৌলে পারমাণবিক আকার চাইবে। তো তখন আমাদের এই পারমাণবিক আকারগুলো দেখতে হবে। তো এই পারমাণবিক আকারগুলো, এই পারমাণবিক ব্যাসার্ধগুলো আমরা বের করতে পারবো এখান থেকে। তো আমাদের এই পারমাণবিক ব্যাসার্ধের পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। এই আয়নীকরণ শক্তিটা হচ্ছে আমাদের বেশিরভাগ দেখা যায় যে কোশ্চেন আসে 5-6টা মৌল দিয়ে দেয় বা মৌল শনাক্ত করতে বলে পর্যায় সারণীর মাধ্যমে। যখন আমরা শনাক্ত করি, ওগুলোর আয়নীকরণ শক্তির ক্রম অনুসারে সাজাতে বলে, যে এইটা প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, যে প্রচুর আসে, যে ধরো সোডিয়াম, পটাশিয়াম, এরপরে তোমার ক্যালসিয়াম, আবার ধরো যে কার্বন টার্বন, এই সব কিছু কয়েকটা মৌল দিয়ে দেয়, মৌল দিয়ে বলে কি যে এদের আয়নীকরণ শক্তির ক্রম অনুসারে সাজাও। তো তখন আয়নীকরণ শক্তি ক্রম অনুসারে সাজাতে হয়। তো আয়নীকরণ শক্তি যখন ক্রম অনুসারে সাজাতে যাবে, আয়নীকরণ শক্তি কি, পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডানে গেলে কমে যায়, তাহলে আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বেড়ে যাবে, এই কথা। তো আয়নীকরণ শক্তি যে বেসিক গুলো, এইগুলো, এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা থেকে প্রচুর কোশ্চেন আসে। তো এটা বলা যায় এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটাকে একটা 4 স্টার টপিক বলা হয়। আচ্ছা, ইলেকট্রন আসক্তিটা একটু কম আসে, যেহেতু আয়নীকরণ শক্তিটা বেশি ইম্পর্টেন্ট, ইলেকট্রন আসক্তিটা সেম টাইপেরই, সেমই সব ক্রম অনুসারে সাজাতে হবে, বাট এটা একটু কম আসে, তাই এটাকে 1 স্টার বলা যায়। আর ধরো তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতাটা ভালো মতো আমাদের পড়তে হবে, কারণ পরবর্তীতে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোতে দেখা যায় যে তড়িৎ ঋণাত্মকতার মানটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, কারণ সেই অনুযায়ী দেখা যাচ্ছে ইলেকট্রন কার দিকে মুভ করবে, কে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক, সেই পোলারিটির বিষয়টা, এই সব কিছুই আসবে। তড়িৎ ঋণাত্মকতাটা আমরা 2 স্টার টপিক হিসেবে রাখি, এটা সংক্ষিপ্ত প্রশ্ন এবং খ নম্বর এটার জন্য ইম্পর্টেন্ট। এরপরে যে টপিকটা যাব সেটা হচ্ছে চ্যাপ্টার 5, অর্থাৎ রাসায়নিক বন্ধন, যেটা আমরা ক্লাস অলরেডি আপলোড করে দিয়েছি। এই ক্লাসে যখন আমরা ক্লাস করেছি, আমরা প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা ভিডিও দিয়েছি, অর্থাৎ আমাদের একটা লং ক্লাসও আছে। যদি কেউ লং ক্লাস করতে চাও, দেখা যাচ্ছে যে পুরো চ্যাপ্টারেই প্রবলেম, তারা হচ্ছে আমার এই লং ক্লাসটা করতে পারো। আর যাদের দেখা যাচ্ছে যে চ্যাপ্টারের প্রবলেম নেই, জাস্ট কিছু টপিকে প্রবলেম, তারা আমার এই টপিক ওয়াইজ যে ভিডিওগুলো ওগুলো দেখতে পারো। এখন কথা হচ্ছে চ্যাপ্টার 5 এর ইম্পর্টেন্ট টপিক কি। দেখো, চ্যাপ্টার 5 এ যৌগমূলক, যোজনী, এগুলো হচ্ছে বেসিক ফ্যাক্টর। এই যে আমাদের যোজনী বা ধরো যে যৌগমূলক, এগুলো হচ্ছে বেসিক ফ্যাক্টর, এগুলো তোমার লাগবেই, এগুলো তোমার কেমিস্ট্রি শিখতে গেলেই লাগবে, পারা লাগবে, এগুলো ভালোভাবেই পারতে হবে। এগুলো না পারলে তুমি পরের ধাপে যেতেই পারবা না, ঠিক আছে? এগুলো না পারলে তুমি পরের ধাপে যেতেই পারবা না, তো এগুলো তো তোমার ভালো মতো বুঝতেই হবে। তো এগুলো থেকে কোয়েশ্চেন হয়তো তোমার ওইভাবে আসে না, মানে গ নম্বর এবং ঘ নম্বরের জন্য, বাট এইটা সংক্ষিপ্ত প্রশ্ন এবং খ নম্বরের জন্য অনেক ইম্পর্টেন্ট। যোজনী এবং যৌগমূলক এরা সংক্ষিপ্ত প্রশ্ন আর খ নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে যৌগমূলক থেকে তো প্রচুর প্রশ্ন আসে তোমার এই সংক্ষিপ্ত প্রশ্নে বা খ নম্বরে। আর যদি আমরা বলি যে গ নম্বরের জন্য কোনটা ইম্পর্টেন্ট, অষ্টক আর দুইয়ের নিয়মটা আসলে অনেক ইম্পর্টেন্ট, যে উদ্দীপকের যৌগটি অষ্টকের নিয়ম কেন প্রদান করবে, বা অষ্টকের নিয়ম প্রদান করে না দুইয়ের নিয়ম প্রদান করে, বা অষ্টকের নিয়ম প্রদান করেই বা কেন, এই কথাবার্তাগুলো, এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, অষ্টক আর দুইয়ের নিয়মের এই কোশ্চেনগুলো। তো সেই ক্ষেত্রে এইটাকে বলা যায় একটা 3 স্টার বা 4 স্টার টপিক, আমরা 4 স্টার টপিকও বলতে পারি, কারণ আমাদের যখন আমরা টেস্ট পেপার সলভ করব বা কোশ্চেন সলভ ভিডিওগুলো আনবো, তখন আমরা দেখতে পারবো যে এই টপিকটা থেকে প্রচুর কোশ্চেন আসে, এই টপিকটা থেকে প্রচুর কোশ্চেন আসে। আচ্ছা, এখন আসি আয়নিক এবং সমযোজী। আয়নিক এবং সমযোজী, এখন দেখো এই চ্যাপ্টারটাই মূলত বন্ধন, আর বন্ধন যখন বলছি রাসায়নিক বন্ধন, তখন অবশ্যই আয়নিক এবং সমযোজী বন্ধনটা ভালোভাবেই পারতে হবে, কারণ এই পুরো
চ্যাপ্টারটাই বলতে গেলে চ্যাপ্টারটার বেস, ভিত্তি, মূল, প্রধান সবকিছুই হচ্ছে এই আয়নিক আর সমযোজী বন্ধন। তো আয়নিক সমযোজী বন্ধন অবশ্যই ভালো মতো পড়তে হবে, এটা বলা যায় যে একটা 5 স্টার টপিক, এবং প্রচুর কোশ্চেনও আসে এখান থেকে। ধরো যে আয়নিক বন্ধনের ক্ষেত্রে বলে যে উদ্দীপকের যৌগটি আয়নিক যৌগ কিনা ব্যাখ্যা করো, বা উদ্দীপকের যৌগটি কোন বন্ধন গঠন করবে, সমযোজী নাকি আয়নিক বন্ধন। অথবা ধরো যে দিয়ে দিবে যে উদ্দীপকের যৌগটি একটি সমযোজী যৌগ, ব্যাখ্যা করো, এরা সমযোজী বন্ধন গঠন করে ব্যাখ্যা করো। তো এটা একটা 5 স্টার টপিক বলা যায়, এটা একটা 5 স্টার টপিক। আচ্ছা, এবার আসি কেজ ইফেক্ট। কেজ ইফেক্ট কি? আচ্ছা, কেজ ইফেক্ট কি? খাঁচাবন্ধি, রাইট? খাঁচার প্রভাব। খাঁচার প্রভাব বা কেজ ইফেক্ট বলতে আসলে বুঝেছি এটা যখন আমরা আমাদের চ্যাপ্টার 5-এ যে ভিডিওগুলো আপলোড করছি সেখানেই আমরা দেখতে পাবো যে কেজ ইফেক্টটা আসলে কি। কেজ ইফেক্ট হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট, ক্যালাস গঠন করে। পানি কিভাবে কোনো একটা পদার্থকে দ্রবীভূত করে, কোনো একটা কঠিন পদার্থকে দ্রবীভূত করে ক্যালাস গঠন করে আলাদা করে ফেলে, বা কেজ ইফেক্ট, এটা সেই কেজ ইফেক্টের মাধ্যমে। তো এই কেজ ইফেক্টে আমাদের এখানে পড়তে হবে। তো এইটাও মোটামুটি এই টাইপটা থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, এটাও একটা 4 স্টার টপিক। কারণ তোমাকে দিয়ে দিবে, ধরো যে একটা আয়নিক যৌগ দিয়ে দিল সোডিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, বা ধরো যে ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে ধরো যে পটাশিয়াম সালফেট, বা যে কোনো ধরনের আয়নিক যৌগ। এই আয়নিক যৌগকে আমাদের যখন বলবে যে এরা কি পানিতে দ্রবীভূত হয় কিনা, বা পানিতে কিভাবে দ্রবীভূত হয়, তখন আমাদের এই কেজ ইফেক্টটা প্রয়োজন পড়বে। এই কেজ ইফেক্টটা আমরা খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি আমাদের ভিডিওগুলোতে, তোমরা চাইলে দেখে আসতে পারো। এখন দেখো পোলারিটি। এই পোলারিটি ইম্পর্টেন্ট টপিক, এটা বলা যায় একটা 3 স্টার টপিক। এখন এই পোলারিটির ক্ষেত্রে আমাদের কিছু বিষয় দেখতে হবে যে পোলারিটি আমাদের কোন টাইপের কোশ্চেনে বেশি আসে। শর্ট কোশ্চেন, খ নম্বর অনুধাবনের ক্ষেত্রে পোলারিটির সংজ্ঞাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার কিছু ক্ষেত্রে গ নম্বরেও পোলারিটিটা চলে আসে, যে উদ্দীপকের যৌগ একটি পোলার যৌগ, ব্যাখ্যা করো, বা উদ্দীপকের যৌগটি পোলারিটি প্রদর্শন করে কিনা সেটা ব্যাখ্যা করো। এটা কি আসলে পোলার না অপোলার, অপোলার দ্রাবক, পানি একটি পোলার দ্রাবক, এই সব কিছুই আসলে ব্যাখ্যা করতে হয়। তো এটা একটা 3 স্টার টপিক। তো এই চ্যাপ্টার 5টা আমাদের ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন আসার চান্স অনেক বেশি থাকে। এবং এই চ্যাপ্টারটা বলা যায় যে একটা মিডফিল্ডার, ফুটবল খেলা যারা দেখো, দেখবা যে মিডফিল্ডারের কাজ কি? ডিফেন্স থেকে বল ক্যারি করে সেটাকে অ্যাটাক পর্যন্ত পৌঁছে দেয়, স্ট্রাইকারদের কাছে পৌঁছে দেয়। এটাই হচ্ছে মিডফিল্ডারের কাজ, রাইট? মিডফিল্ডাররা এটাই করে। যেমন আমাদের বর্তমানে কিছু মিডফিল্ডার্স আছে, ভিতিনহা বা পেড্রি, বেলিংহাম, এরা হচ্ছে ওই ডিফেন্স থেকে বলটাকে ক্যারি করে পরে অ্যাটাক পর্যন্ত দিয়ে আসে। তো এই মিডফিল্ডারের কাজটা করে হচ্ছে চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 হচ্ছে যে আগের চ্যাপ্টারগুলো আছে তার আগের চ্যাপ্টারগুলো এবং পরের চ্যাপ্টারগুলোর মাঝখানে একটা বন্ধন, এর নামই রাসায়নিক বন্ধন, একটা বন্ধনের মতো কাজ করে। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারেই এর রেফারেন্সগুলো প্রয়োজন পড়ে। তাই এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়তে হবে। যারা এটা কমপ্লিট করো নাই, শেষ করো নাই, ভালোভাবে এটা শেষ করে ফেলতে হবে, কারণ এই চ্যাপ্টারটা না পারলে তুমি অন্যান্য চ্যাপ্টারেও মোটামুটি পিছিয়ে যাবা। এই চ্যাপ্টারটা তো তোমার ভালো মতোই পড়তে হবে। এই চ্যাপ্টারটা আমাদের পুরো ক্লাস লিঙ্ক আই বাটনে হয়তো দেওয়া থাকবে, তো তোমরা দেখে নিতে পারো। এখন কথা হচ্ছে যে চ্যাপ্টার 6, এবার আসি চ্যাপ্টার 6 নিয়ে। চ্যাপ্টার 6 কি? চ্যাপ্টার 6 হচ্ছে মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। তো এই রাসায়নিক গণনা বা বলা যায় যে আমাদের পরিমাণগত রসায়নের একটা অংশ চ্যাপ্টার 6। এই চ্যাপ্টার 6-এ কি? চ্যাপ্টার 6 মেইনলি ম্যাথ, সব আছে ম্যাথে। মানে এই চ্যাপ্টারটা পুরোপুরি ম্যাথের উপর ডিপেন্ডেন্ট, এবং এই চ্যাপ্টারে খ এবং ক নম্বর কোশ্চেন অনেক কম, যার কারণে অন্যান্য চ্যাপ্টারে ক আর খ নম্বর কোশ্চেনগুলো এই চ্যাপ্টার 6-এর কোশ্চেনগুলোতে থাকে। বাট চ্যাপ্টার 6-এর কোশ্চেনে তোমার 2টা কোশ্চেন আসার চান্স অনেক বেশি। বিশেষ করে একটা কোশ্চেন হয়তো তোমার চ্যাপ্টার 6 সিঙ্গেল আসতে পারে, একটা কোশ্চেন হয়তো চ্যাপ্টার 6 পুরো একা আসবে না, বাট 7-এর সাথে মিলে আসবে অথবা 11-এর সাথে মিলে আসবে। সচরাচর 11-এর সাথে মিলে আসে না, হয়তো চ্যাপ্টার 5, 7 এই দুইটার সাথেই চ্যাপ্টার 6-এর কোশ্চেন মিলিয়ে আসে। বাট বলা যায় না, এর আগেও এরকম হয়েছে যে চ্যাপ্টার 6 আর 11 একসাথে কোশ্চেন মিলিয়ে আসছে বোর্ডে, পূর্বে দেখা গেছে। তাই আমাদের চ্যাপ্টার 6টা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, বিশেষ করে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল টার্ম যুক্ত একটা মাত্র চ্যাপ্টার আমাদের বইতে। মানে এই 9-10-এর এসএসসি লেভেলের কেমিস্ট্রিতে তোমাদের কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম তেমন নাই, এই চ্যাপ্টারটা বাদে। তো এইটা আমাদের খুব ভালোভাবে পড়তে হবে অবশ্যই। তো এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মোলারিটি। মোলারিটি একটা 3 স্টার টপিক, এটাতে গ নম্বর প্রচুর আসে। মোলারিটি যে সূত্র আছে W = SVM/1000,
এই সূত্র ব্যবহার করে আমরা মোলারিটিটা বের করতে পারি। এছাড়াও ঐকিক নিয়মে আমরা বের করতে পারি, সেগুলো আমরা যখন আমাদের এই চ্যাপ্টার 6 এর ক্লাসগুলো আপলোড করা হবে তখন খুব ভালোভাবেই তোমরা দেখতে পাবা। এছাড়াও শতকরা সংযুতি এবং স্থূল সংকেত, শতকরা সংযুতি আর স্থূল সংকেতের মজার বিষয়টা হচ্ছে শতকরা সংযুতিটা হচ্ছে তোমার যদি আসে তাহলে স্থূল সংকেত আসে না, আবার স্থূল সংকেত যদি আসে শতকরা সংযুতি আসে না, কারণ দুইটা মানে পুরোপুরি ভিন্ন এবং বিপরীত বস্তু, বিপরীত ম্যাথ। তাই এইটাও একটা ইম্পর্টেন্ট টপিক, 3 স্টার টপিক বলা যায়। এছাড়া এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এইটা কেন? কারণ লিমিটিং বিক্রিয়ক তুমি যদি টেস্ট পেপার খোলো দেখবা যে গ নম্বরে হয়তো শতকরা সংযুতি বা স্থূল সংকেত বা মোলারিটি যে কোনো একটা দিয়ে দিছে এখানে এই তিনটার মধ্যে, কিন্তু তোমার ঘ নম্বরে প্রচুর পরিমাণে লিমিটিং বিক্রিয়ক উদ্দীপকে অমুক যৌগ তমুক যৌগের সাথে কোনটি কোনটি আগে নিঃশেষ হয়ে যাবে, বা কোনটি অধক্ষেপ প্রদান করবে, বা কোনটি লিমিটিং বিক্রিয়ক, অথবা শতকরা পরিমাণ বের করতে বলবে তখন লিমিটিং বিক্রিয়ক লাগবে। তো এই লিমিটিং বিক্রিয়কটা একটা 5 স্টার টপিক, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এবার আসি হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণও একটা ঘ নম্বরের টপিক, এটাও একটা 3 স্টার টপিক অথবা 4 স্টার টপিকও বলা যায়। কারণ লিমিটিং বিক্রিয়ক যদি আসে তাহলে উৎপাদের শতকরা পরিমাণ আসার চান্সও বেশি বেড়ে যায়। কারণ অনেক সময় বলে কি উৎপাদের শতকরা পরিমাণ বের করো, কিন্তু সেইটা বের করতে গেলেও তোমার লিমিটিং বিক্রিয়ক পারতেই হবে, অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক যদি না পারো তাহলে উৎপাদের শতকরা পরিমাণ তুমি এমনিও বের করতে গেলে তুমি প্যারা খেয়ে যাবা। তো অনেক সময় বেশি, কারণ তোমাকে সরাসরি উৎপাদের শতকরা পরিমাণ বের করার মতো সুযোগ সুবিধা দিবে না, বেশিরভাগ ক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক বের করেই উৎপাদের শতকরা পরিমাণটা বের করতে হয়। তো তখন এই উৎপাদের শতকরা পরিমাণটা ঘ নম্বরে আসে, যদি ঘ নম্বর লিমিটিং বিক্রিয়ক আসে ঘ নম্বরে উৎপাদের শতকরা পরিমাণ আসে। আবার যদি কোশ্চেন বেশি টাফ করতে চায় তখন দেখা যায় যে শতকরা সংযুতি বা স্থূল সংকেতে কোনো একটা দিয়ে দিছে তোমার গ নম্বরে, আর মোলারিটি লিমিটিং বিক্রিয়ক উৎপাদের শতকরা তিনটা কোশ্চেন মিলে একটা ঘ নম্বরে দিয়ে দিছে। এরকম করে অনেকবারই করে, অনেক সময় যৌগের তোমার গ্রাম কত সেটা দেয় না, কত কেজি আছে বা পরিমাণটা দেয় না, অথবা আয়তন দেয় না, কোনো একটা কিছু দেয় না, তখন এই মোলারিটির মাধ্যমে সেটা বের করতে হয়, সেখান থেকে লিমিটিং বিক্রিয়ক, সেখান থেকে হচ্ছে তোমার উৎপাদের শতকরা পরিমাণ। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 6 এ কি কি ইম্পর্টেন্ট সেটা। এরপর আমাদের যে টপিকটা আসবে সেটা হচ্ছে চ্যাপ্টার 7 অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার জন্য কি করতে হবে। দেখো, রাসায়নিক বিক্রিয়ার প্রথম যে টপিক অর্থাৎ একমুখী উভমুখী বিক্রিয়া, এটা সহজ মোটামুটি, এটা অত বেশি কঠিন কিছু না, এটা পারা যাবে। উভমুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়া পড়ার পরে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে তাপ উৎপাদের তাপহারী বিক্রিয়া। কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া, কোনটি তাপহারী বিক্রিয়া, উদ্দীপকের বিক্রিয়াটি কি তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া, এবং তার যেই বৈশিষ্ট্য ব্যাখ্যা এগুলো অনেক ভালোভাবে পারতে হবে, তাপ উৎপাদী এবং তাপহারী বেশ ভালো মতো পারতে হবে, তাহলে হচ্ছে চ্যাপ্টার 7টা তোমার জন্য কম্পারেটিভলি ইজি হয়ে যাবে। এবং এইখান থেকে প্রচুর গ নম্বরের জন্য বিশেষ করে গ, খ এবং শর্ট কোয়েশ্চেন্স আসে। তো এইটা একটা ইম্পর্টেন্ট টপিক, 3 স্টার টপিক, এটাকে 3 স্টার রাখা যায়। এরপরে যেটা আছে জারণ বিজারণ যদি তোমার লাক ভালো থাকে, জারণ বিজারণ সংখ্যা নির্ণয় আসে, এটা খুবই সহজ, জারণ বিজারণ সংখ্যা নির্ণয় খুবই সহজ, গ নম্বরে আসতে পারে, গ নম্বরে আসলে তখন এটা প্রয়োজন পড়ে। কিন্তু মেইনলি কি জারণ বিজারণের যে বিক্রিয়া সমূহ আছে, প্রতিস্থাপন বিক্রিয়া, তারপরে হচ্ছে বিয়োজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, এই যে বিক্রিয়াগুলো আছে জারণ বিজারণের, এই বিক্রিয়াগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এই বিক্রিয়াগুলো ভালোভাবে পারতে হবে, সেখান থেকে দেখা যাচ্ছে ঘ নম্বর কোশ্চেন চলে আসে। তো এই বিক্রিয়াগুলো একটু ভালো মতো শিখতে হবে। জারণ বিজারণ বলা যায় যে একটা 2 স্টার বা 3 স্টার টপিক, 3 স্টার টপিক ধরে রাখলাম, কারণ এই জারণ বিজারণ থেকে এমসিকিউ প্রচুর আসে এবং জারণ বিজারণটা বেশ ভালোভাবে পারতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট অর্থাৎ গ নম্বর দুইটার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের লাসাতেলীয় নীতি, যেটা হচ্ছে আমাদের 5 স্টার টপিক। এখন আমাদের লাসাতেলীয় নীতিতে আবার দুইটা টপিক আছে, একটা হচ্ছে তাপ ও চাপ আর ঘনমাত্রা, তাপ চাপ ঘনমাত্রা, কিন্তু এর মধ্যে তাপটা ইম্পর্টেন্ট আর চাপটা ইম্পর্টেন্ট। ঘনমাত্রার প্রভাব, তাপ চাপ ঘনমাত্রা যে প্রভাব লাসাতেলীয় নীতিতে, ওই যে তাপ চাপ ঘনমাত্রার যেই প্রভাব, সেই তাপ চাপ ঘনমাত্রার প্রভাবের মধ্যে তাপ আর চাপের প্রভাবটা বেশি ইম্পর্টেন্ট, তুলনামূলকভাবে ঘনমাত্রাটা কম,
কারণ ঘনমাত্রাটা মোটামুটি ইজি আর ওটা কমই আসে, যদি আসলেও হয়তো তাপ আর চাপ ঘনমাত্রা তিনটাই চাইবে, অর্থাৎ লাসাতীয় নীতির তিনটা প্রভাবের কথাই বলবে, তখন হচ্ছে এই ঘনমাত্রাটা দিতে হবে। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে তাপ আর চাপই বলে দেয়, অথবা শুধু তাপ বলে, অথবা শুধু চাপও বলে, এরকম হয়। তো এই লাসাতীয় নীতিটা 5 স্টার টপিক, কারণ এটা প্রচুর ইম্পর্টেন্ট। এটা ঘ নম্বর দুইটার জন্য আসে, বিশেষ করে আবার ক নম্বরে অনেক সময় দিয়ে দেয় লাসাতীয় নীতিটি ব্যাখ্যা করো, তখন এই নীতিটাও ভালোভাবে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তো এই গেল আমাদের চ্যাপ্টার 7 পর্যন্ত। এরপরে আমাদের আছে চ্যাপ্টার 11। এবার আসি চ্যাপ্টার 11, অর্থাৎ সবার আতঙ্ক, সবার ভয়, জৈব যৌগ বা অর্গানিক, খনিজ সম্পদ, জীবাশ্ম। এই চ্যাপ্টারে আমাদের কি কি পড়তে হবে? দেখো, জৈব যৌগ এমন একটা চ্যাপ্টার, এইটা তুমি কোনো কিছুই বাদ দিতে পারবে না, টু বি অনেস্ট। মানে কোনো একটা জিনিস যে তুমি বাদ দিয়ে পড়বা, এটা আসলে পসিবল না। যদি তুমি পড়ো, সেটা তোমার পুরোটাই পড়তে হবে, কারণ সেখান থেকে এমসিকিউ আসে প্রচুর, শর্ট কোয়েশ্চেন আসে প্রচুর, সিকিউ তো দুইটা থাকবেই। তো এই জন্য জৈব যৌগটা আমাদের মোটামুটি ভালোভাবে কমপ্লিট করতে হয় যদি আমরা পড়ি। এখন তোমাদের স্টুডেন্টদের মধ্যে যে টেন্ডেন্সিটা থাকে যে আমরা ভাই জৈব যৌগ তো আমরা হচ্ছে স্কিপ করতে চাই, জৈব যৌগ আমরা অ্যান্সার করতেই চাই না। দেখো, জৈব যৌগ তুমি অ্যান্সার করবে না, ফাইন, সমস্যা নেই, তুমি জৈব যৌগে হয়তো অ্যান্সার করবে না, কিন্তু জৈব যৌগ যখন তুমি অ্যান্সার করবে না, জৈব যৌগ থেকে কিন্তু প্রচুর ক আর খ নম্বর কোশ্চেন আসে, অনুধাবন আর জ্ঞানমূলক প্রচুর। মানে করে কি, ধরো যে চ্যাপ্টার 6 এ তো জ্ঞান অনুধাবন ওইভাবে নাই, চ্যাপ্টার 6 এর মধ্যে অর্গানিকের জ্ঞান অনুধাবন দিয়ে দিছে। এখন তুমি যেই চ্যাপ্টারটা পড়ার, মানে যেই চ্যাপ্টারটা অ্যান্সার করার টার্গেট নিয়ে গেছো, তুমি দেখলা যে সেই চ্যাপ্টারের গ আর ঘ ঠিক আছে তুমি পারো, কিন্তু ক আর খতে তুমি দেখতেছো কি যে অর্গানিক দিয়ে দিছে, তখন তুমি কি করবা? রাস্তা তো এখন তো 3 মার্কও তো অনেক বড় বেশি ইম্পর্টেন্ট। যদি তুমি অলরেডি একদিকে পেছানো যে তুমি একটা ধরো দুইটা সিকিউ তুমি অ্যান্সারই করতে পারবে না, আবার এমসিকিউ শর্ট কোয়েশ্চেনের কথা তো বাদ দিয়ে দিলাম, শর্ট কোয়েশ্চেন তো প্রচুর আসবে, তাহলে তুমি শর্ট কোয়েশ্চেনও স্কিপ করলা, ফাইন, কিন্তু এমসিকিউ তো আর স্কিপ করতে পারবে না। তো অর্গানিক তোমার লাগবেই, অর্গানিক পড়তেই হবে। যদি তোমাদের অর্গানিক না পড়া হয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমাদের যতটুকু সম্ভব, যতটুকু দ্রুত পসিবল অর্গানিক করে ফেলতে হবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি তো সবই পারি মোটামুটি, টাইম আমার ওইভাবে নাই, এখন আমি কি করব? অর্গানিক তো আমার পড়তে হবে আমি জানি, কিন্তু অর্গানিক পড়ার মতো ওইভাবে টাইম নেই, তখন কি করা যায়? তখন হচ্ছে যে কিছু কিছু টপিক আছে যেখান থেকে কোশ্চেন সচরাচর অর্গানিকে আসেই, ওই টপিকগুলো ভালো মতো পড়তে হবে। যেটা সত্যি কথা বলতে অর্গানিকে ইম্পর্টেন্ট টপিক সবকিছুই, এটা স্পেসিফিক ভাবে বলে লাভ নেই, কারণ প্রত্যেকটা জিনিসই পড়তে হবে। তারপরও যদি জাস্ট হচ্ছে তুমি সিকিউর বাই এনি চান্স তুমি অ্যান্সার করবে না, বাট হচ্ছে যে চলে আসে, তখন কোন কোনগুলো অ্যান্সার, অ্যান্টি মার্কোনিকভ বা খারাসের নীতি, এই দুইটা ভালো মতো পড়তে হবে। এরকম অ্যান্টি মার্কোনিকভ এবং মার্কোনিকভ বা খারাসের নীতি, এই দুইটা একটু ভালো মতো পড়তে হবে, কারণ এটা ঘ নম্বরে চলে আসে, ঘ নম্বরের জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে যায়। তো এই বিক্রিয়াগুলো একটু ভালো মতো পড়তে হবে। এটা হচ্ছে মেইনলি অ্যালকিন এবং অ্যালকাইন, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের ক্ষেত্রে এই বিক্রিয়া হয়ে থাকে, এছাড়া এই বিক্রিয়া হয় না। তো এই চ্যাপ্টারের যখন আমরা এই চ্যাপ্টার করাবো, চ্যাপ্টার 11, তখন হচ্ছে আমরা দেখবো যে অ্যালকিন এবং অ্যালকাইনের এই যে তোমার অ্যান্টি মার্কোনিকভ এবং মার্কোনিকভ বা খালাসের নীতির যে ইয়েটা, সেটাও অনেক বেশি ইম্পর্টেন্ট ঘ নম্বরের জন্য। এছাড়াও তোমার হচ্ছে অ্যালকোহল এবং অ্যালডিহাইডের যেই প্রস্তুতি আছে, অ্যালকোহল অ্যালডিহাইডের প্রস্তুতি এবং যে বিক্রিয়া আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। বিশেষ করে অ্যালকোহলের প্রস্তুতিটা ইম্পর্টেন্ট, অ্যালকোহলের প্রস্তুতি ইম্পর্টেন্ট, অ্যালডিহাইডের প্রস্তুতিটাও ইম্পর্টেন্ট। অ্যালডিহাইডের প্রস্তুতি হচ্ছে তোমার অ্যালকাইনের বিক্রিয়া। এছাড়াও আমাদের আরো কিছু নামধারী বিক্রিয়া আছে, নামধারী বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট, যেমন মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ তো দেখেছি। এছাড়াও আছে তোমার হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, যেটা হচ্ছে অ্যালকেনের বিক্রিয়া। তো এই ডিকার্বক্সিলেশন অ্যালকেনের প্রস্তুতির ক্ষেত্রে লাগে, তো এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। আবার ধরো যে ক্লোরিনেশন বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অ্যালকেনের বিক্রিয়া। এরা ইম্পর্টেন্ট বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো একটু ভালো মতো পারতে হবে। এই বিক্রিয়াগুলো ভালো মতো পারলে দেখা যাচ্ছে যে আমাদের ইজি হয়ে যাবে এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করা, এবং এই চ্যাপ্টার থেকে হয়তো আমরা কোশ্চেন কমনও পেতে পারি। তো ডিকার্বক্সিলেশন, ক্লোরিনেশন, উডস বিক্রিয়া, উডস ফ্যাটিক বিক্রিয়া, এগুলোও আছে। বিশেষ করে উডস ফ্যাটিকটা না হলেও উডস বিক্রিয়া হয়তো যদি কোশ্চেন টাফ করে একেবারে, তখন উডস বিক্রিয়াটাও দিয়ে দেয়। তো উডস বিক্রিয়াটাও ইম্পর্টেন্ট। তো ডিকার্বক্সিলেশন, ক্লোরিনেশন, উডস বিক্রিয়া, মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ, এই নামধারী বিক্রিয়াগুলো
চলে আসে বেশিরভাগ ক্ষেত্রেই। তো এই নামধারী বিক্রিয়াগুলো একটু ভালো মতো পারতে হবে। এছাড়াও অ্যালকিন অ্যালকিন অ্যালকাইনের প্রস্তুতি বা বিক্রিয়া, এরাই হচ্ছে অ্যালকিন অ্যালকিন অ্যালকাইনের প্রস্তুতি বিক্রিয়ার অংশ। তো এইগুলো একটু ভালো মতো পড়তে হবে। ব্রোমিন সংযোজন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ, বিশেষ করে ব্রোমিন সংযোজন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ, ওইরা তো মোটামুটি বলা যায় যে এরা প্রত্যেকেই হচ্ছে তোমার, ক্লোরিনেশনটা হচ্ছে 3 স্টার টপিক, আর এরা হচ্ছে 1 স্টার টপিক। উডস হচ্ছে 1 স্টার টপিক, মার্কনিকভও 1 স্টার টপিক। এই ডিকার্বক্সিলেশন আর ক্লোরিনেশন বিক্রিয়া 3 স্টার টপিক। এছাড়াও পলিমার, অ্যালকোহল এবং অ্যালডিহাইডের যে প্রস্তুতি, এরাও 2 স্টার টপিক। আইসা পরে অনেক সময় অ্যালকোহলের প্রস্তুতি, অ্যালডিহাইডের প্রস্তুতিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ওইটাকে 3 স্টারই দেওয়া যায়। আর হচ্ছে বাকি সব। এখন হচ্ছে যখন আমরা এগুলো কমপ্লিট করব, এরপর আমাদের আসে হচ্ছে পলিথিন এবং পিভিসি পাইপ, অর্থাৎ পলিমারকরণ বিক্রিয়াগুলো যেগুলো আছে, যে পলিথিন তৈরি এবং পিভিসি পাইপ, পলিভিনাইল ক্লোরাইড, এইগুলো তৈরি যে বিক্রিয়াগুলো, এগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো 2 স্টার টপিক। ঠিক আছে। এবং নাইলনের যেটা আছে, নাইলন 6:6, সেটা ইম্পর্টেন্ট, তোমার 1 স্টার টপিক বলা যায়। তো এই টপিকগুলো পড়লেই মোটামুটি জৈব যৌগ কভার করতে পারবো। জৈব যৌগের নামকরণ আসে না সচরাচর ওইভাবে এমসিকিউ ছাড়া, তো জৈব যৌগের নামকরণ পড়তেই হবে এমন কোনো কথা নেই। তো তোমাদের যেটা করতে হবে যে অ্যালকিন অ্যালকিন অ্যালকাইনের প্রস্তুতিগুলো এবং বিক্রিয়াগুলো একদম ভালোভাবে পড়তে হবে, অর্থাৎ হাইড্রোজেন সংযোজন, পানি সংযোজন, ব্রোমিন সংযোজন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ, প্রত্যেকটা বেশ ভালোভাবে, দহন বিক্রিয়া, এরা কি দহন বিক্রিয়া দেয় কিনা, এই প্রত্যেকটা খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে তুমি হচ্ছে অর্গানিকের মোটামুটি হাফ কভার করতে পারবা। এবং এগুলো পড়লেই দেখা যাচ্ছে অ্যালকাইনের তুমি বিক্রিয়াটা করতেছো, তুমি অ্যালডিহাইড পাই যেতেছো অলরেডি। তো অ্যালডিহাইডের প্রস্তুতি অ্যালকাইনের বিক্রিয়ার মধ্যে আছে। তো এরকম প্রত্যেকটার মধ্যে অ্যালকাইনে পানি সংযোজনের মধ্যে তুমি হচ্ছে অ্যালডিহাইড পাওয়া যাবা। এছাড়াও ধরো যে অ্যালকোহলেরটাও তুমি অ্যালকেন অ্যালকিন থেকে পাবা, প্রস্তুতিটা করবা। ঠিক আছে। এছাড়াও ধরো যে মার্কনিক নামধারী বিক্রিয়া তো বললামই, পলিমার এবং নাইলন। তো এই হচ্ছে তোমার চ্যাপ্টার 11 ইম্পর্টেন্ট টপিকগুলো। তো এই প্রত্যেকটা চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি বললাম, যে এই চ্যাপ্টারে এই ইম্পর্টেন্ট টপিকগুলো তোমরা পড়তে পারো। এগুলো তোমাদের এই টাইমে, এই যে একটা টার্নিং পয়েন্ট তোমাদের এসএসসির আগ মুহূর্তে, এই টাইমটার জন্য পারফেক্ট হয় যদি তোমরা এই ইম্পর্টেন্ট টপিকগুলো একদম নিজেদেরকে মানে পাকাপোক্ত করে ফেলে এগুলোর মধ্যে। কারণ দেখা যাচ্ছে এই টপিকগুলো অনেক সময় দেখা যায় যে কোনো একটা পারো, কোনো একটা পারো না, তখন তুমি তোমার জন্য অপশনস কমে যাবে। তো এই টপিকগুলো যদি তুমি ভালো মতো জানা থাকে তখন তোমার জন্য ভালো হবে, কারণ তখন তুমি দেখা যাচ্ছে যে বেশ ভালোভাবে প্রত্যেকটা টপিক এবং প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করার মতো, প্রত্যেকটা টপিক থেকে যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো অ্যান্সার করার মতো পজিশনে চলে যাবা। না হলে তোমার জন্য অপশনস লিমিটেড হয়ে যাবে। তুমি এক্সাম হলে দেখা যাচ্ছে যে আমি যেটাই বললাম যে তুমি 11 নম্বর চ্যাপ্টার পড়োই নেই, ঠিক আছে, তো তোমার জন্য 2টা সিকিউ অপশন কমে গেছে। তোমার অলরেডি 8টা সিকিউ, এর মধ্যে তুমি 2টা বাদ দিয়ে দিচ্ছ, তোমার আছে 6টার মধ্যে তোমার 5টা অ্যান্সার করতে হবে। এখন আল্লাহ না করুক যদি ধরো যে এর মধ্যে কোশ্চেন কঠিন চলে আসে, যে কোনো একটা চ্যাপ্টার থেকে ধরো খুবই কঠিন একটা কোশ্চেন দিছে, তখন তোমার ওই চ্যাপ্টার থেকে অ্যান্সার করা টাফ হয়ে যাবে, তাহলে তোমার অপশন পুরোপুরি লিমিটেড হয়ে যাচ্ছে। এছাড়াও সংক্ষিপ্ত প্রশ্নের সেম অবস্থা হবে। আর এমসিকিউ তো তোমার কোনো অপশনসই নেই, তো তোমার সবই দাগাতে হবে। তো এই জন্য আমার মতে যে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারে এখন এই মুহূর্তে তোমাদের জন্য বেস্ট, যারা হচ্ছে সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, যারা এখন রিভিশন দিচ্ছ, কোশ্চেন সলভ করছো, ফাইন, তোমরা কোশ্চেন সলভ করো। কোশ্চেন সলভ করার পাশাপাশি এই টপিকগুলো কোশ্চেন সলভ, দেখো বুদ্ধিমানেরা কি করে, তারা কিন্তু হজবরল সব কোশ্চেন সলভ করে না। তাদের জন্য বেস্ট হয় কি, তারা হচ্ছে যেই টপিকগুলো প্রচুর ইম্পর্টেন্ট, যেই টপিকগুলো থেকে এমসিকিউ সিকিউ শর্ট কোশ্চেন প্রচুর আসে, তারা ওই টপিকগুলো অনেক ভালোভাবে পড়ে, এবং ওই টপিকগুলো থেকেই কোশ্চেন অ্যান্সার করার মতো কনফিডেন্স নিয়ে যায়। যার ফলে হয় কি, এক্সাম হলে তার যদি ওই টপিক থেকে কমন নাও পড়ে, সে ওইটা অ্যান্সার করেও আসতে পারে, কারণ ওই টপিক থেকে কমন না পড়লেও সে তো অন্যান্যগুলো কভার করে রাখছে সিলেবাস, যার কারণে সে ওগুলো অ্যান্সার করে আসতেই পারে। আর কমন পড়ার চান্সই বেশি ওই ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে। যখন কমন পড়ে যায় তাহলে তার জন্য তো একদম ইজি হয়ে যায় অ্যান্সার করা। তো এই জন্য তোমাদেরকে বলতেছি যে যাদের সিলেবাস কমপ্লিট, যারা এখন সিকিউ সলভ কোশ্চেন সলভ করতেছো, ফাইন করো, এবং এই টপিকগুলো, এই ইম্পর্টেন্ট টপিকগুলো সলভ করা বেশি ট্রাই করো, তাহলে হচ্ছে তোমাদের জন্যই বেটার। যত বেশি পড়বা, যত বেশি প্র্যাকটিস করবা, তত তোমাদের জন্য রিলেটেবল হয়ে যাবে কোশ্চেনগুলো, এবং তোমরা পরীক্ষার হলে নার্ভাসও হবে না, এবং কোশ্চেনগুলো খুব ইজিলি অ্যান্সার করে আসতে পারবা। আর যাদের হচ্ছে সিলেবাস হয়তো কমপ্লিট হয় নাই, যারা হয়তো কোনো টপিকে দুর্বলতা আছে, যাদের বেসিক দুর্বল, তাদের জন্য হচ্ছে যে এই টপিকগুলো হয়তো তোমাদের এখন সময় খুবই কম, তোমাদের যতটুকু পসিবল
তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের মানে যেই চ্যাপ্টারটাই পড়ো সেই চ্যাপ্টারটা পুরোপুরি ডিপ ভাবে পড়ার ট্রাই এখন করলে আসলে কি টাইম কম, টেস্টের পর তুমি একেবারে টাইম পাবো না, কোশ্চেন সলভ করবা নাকি ডিপ পড়বা, তো তোমার ওইভাবে পসিবল হবে না ডিপ পড়া। তো তখন তোমরা এই যে ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো আছে ওগুলো একটু ভালোভাবে পড়বা, ভালোভাবে এইগুলোর বেসিকগুলো ক্লিয়ার করবা, কনসেপ্টগুলো ক্লিয়ার করবা। এবং আমরা তো তোমাদের সাথে থাকবোই, আমরা প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা চ্যাপ্টারের যেই টপিকগুলো ইম্পর্টেন্ট, যেই টপিকগুলো মনে হয় যে অত বেশি ইম্পর্টেন্ট না, সব টপিকে আমরা টপিক ওয়াইজ ভিডিও আপলোড করব এবং তোমাদের পাশে থাকবো এবং তোমরা সেখান থেকে বেসিকগুলো ক্লিয়ার করতে পারো। এখন কথা হচ্ছে যে এই তো ভাইয়া বললেন যে যারা সিলেবাস কমপ্লিট করছে তারা এখন কোশ্চেন সলভ করো, আবার যারা সিলেবাস একটু কম তারা কি করবে, তারা হচ্ছে এই বেসিক টপিকগুলোর বেসিকগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করবে এবং পরবর্তীতে কোশ্চেন সলভ করবে। এখন কথা হচ্ছে তোমাদের দেখো প্রত্যেকেই তো এসএসসি 26 তোমাদের হচ্ছে টাইম খুবই কম, আর তোমাদের সবাই মোটামুটি কেমিস্ট্রি ফিজিক্স এগুলোর সাথে নতুন পরিচিত এই বছর, তো তোমাদের পরিচিত হতেও টাইম লেগে গেছে। তো এটা নর্মালি যে তোমাদের হয়তো পুরোপুরি সিলেবাস কমপ্লিট হয় নাই বা সবকিছু তোমরা এখনো পারো না, তো এই জন্য নার্ভাস হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। টাইম এখনো যতটুকু আছে এতটুকুর মধ্যে কভার করা পসিবল। তোমরা নিজেরা লেগে থাকো, নিজেরা পড়ালেখা করো এবং আমরা তো তোমাদের সাথে আমাদের যতটুকু পসিবল আমাদের সাধ্যমতো কন্টেন্ট দিয়ে তোমাদের পাশে থাকবো। তো ইনশাআল্লাহ ভালো কিছুর অপেক্ষায় আছি এবং তোমাদের সাথে দেখা হবে আরেকবার।